হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে হাজির হলাম 2025 সালে সদ্য মুক্তি পাওয়া মুভি জলি এলএলবি 3 এর মুভির এক্সপ্লেন নিয়ে। আগের দুই সিনেমার মতো এবারও আছে কোর্টরুম ড্রামা, টুইস্ট আর ন্যায় বিচারের জন্য দুই সাধারণ আইনজীবীর এক অসাধারণ লড়াইয়ের গল্প। তো কি সেই অসাধারণ লড়াইয়ের গল্প, সেটাই না হয় এক্সপ্লেনই দেখে নেওয়া যাক। গল্প শুরু হয় রাজস্থানের একটি গ্রাম থেকে, যেখানে একজন কৃষক তার জমির জন্য আইনি লড়াই করতেছে। তার পূর্বপুরুষের গর্বের শেষটুকু জমিটি সেই কৃষক চায় তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে, কিন্তু দেশের প্রভাবশালী ব্যবসায়ী তার নিজের ক্ষমতা ও অর্থবল ব্যবহার করে সেই জমি দখল করে রেখেছে। তাই সে কৃষক আদালতে যায় ন্যায় বিচারের জন্য। সেই ব্যবসায়ীর উদ্দেশ্য হলো দখল করা জমিতে সে আকাশচুম্বী অট্টালিকা তৈরি করবে, যা তার ব্যবসায়িক স্বার্থ ও প্রভাব আরও বৃদ্ধি করবে। প্রথমে সে স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নেয়। এরপর প্রশাসনে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে টাকার মাধ্যমে ম্যানেজ করে, যাতে করে জমির মালিক কোনো প্রকার আইনি সহায়তা না পায়। হলো ঠিক তাই, সে কৃষক কোনো প্রকার আইনি সহায়তা না পেয়ে সেদিনের রায়ও তার বিপক্ষে যায়, যা সেই কৃষককে মেনে নিতে পারেনি। তাই সে এক বুক কষ্ট নিয়ে রাগে দুঃখে সে গ্রামে এসে আত্মহত্যা করে। তারপর কয়েক বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে দিল্লির একটি কোর্টে জলি নামের দুইজন আইনজীবী ছিলেন। একজন হলো জগদীশ জলি মিশ্র, আরেকজন হলেন জগদীশ জলি ত্যাগী। তারা ছিলেন একে অপরের ভীষণ শত্রু, কেউ কাউকে দেখতে পারতো না, কারণ তারা দুইজনে এক নাম হওয়াতে একজনের ক্লায়েন্ট অন্যজন চুরি করে নিয়ে যেত। আর এই কারণে তাদের দুইজনে প্রায় ঝগড়া আর হাতাহাতি পর্যন্ত লেগে থাকতো। কোর্টের সমস্ত কাজ শেষ করে ত্যাগী জলি একজন এনজিও কর্মীর অফিসে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অনেকগুলো মানুষ বসে আছে। তখন সে জানতে পারে তারা দিনমজুর কৃষক, মেহনতি মানুষ। তাদেরও জমি নিয়ে ঝামেলা চলতেছিল। বিরাট এক কোম্পানি তাদের জমি দখল করে রেখেছে। লক্ষ্মীদি নামের একজন এনজিও মহিলা জলিকে বলে 40 জন কৃষক আছে যারা তাদের মামলা তোমার কাছে দিতে চায়, কিন্তু সে এই কাজ করতে রাজি হয়নি, কারণ সে যদি তাদের হয়ে কাজ করে তাহলে তাদের কাছে কোনো টাকা পয়সা পাবে না, বরঞ্চ তার পকেট থেকে অনেক টাকা খরচ যাবে। তাই সে তাদেরকে পাত্তাই দিচ্ছিল না। কিন্তু সেই এনজিও কর্মী আর তার বউয়ের রিকোয়েস্টে সে রাজি হয়ে যায়। তখনই তার মনে পড়ে যায় জলি মিশ্রের কথা। তাই সে চিন্তা করে এদেরকে দিয়ে তাকে একটা বিরাট বাস দিতে হবে। তাই সে রাজি হয়ে যায় এবং বলে পরদিন সকালে তাদেরকে কোর্টে তাদের রুমের সামনে আসতে। আর সেখানেই ঘটে এক মজার ঘটনা। পরদিন সকালে জলি মিশ্র যখন তার মোটরসাইকেল করে সেখানে আসে, তখন সে দেখতে পায় তার রুমের সামনে 40 জন মানুষ দাঁড়িয়ে আছে। এটা থেকে তো একেবারে আকাশ থেকে পড়ে, কারণ তার কাছে কোনো ক্লায়েন্টই ছিল না। সে অন্যজনের ক্লায়েন্ট চুরি করে কাজ করত, আর একসাথে এতগুলো মানুষ মানেই তো অনেক টাকা। তাই সে তাদেরকে রুমে নিয়ে যায় এবং তাদের সহকারীকে ফোন দেয় এবং বলে তাদের 40 জনের জন্য 40টা স্টাম্প আর প্রত্যেকটাকে টাইপিং করে নিয়ে আসতে, এবং এর ফাঁকে তাদেরকে চা পানি নাস্তাও খাওয়ায়। তারপর তাদের মামলার কাগজপত্র আর টিপসই নিয়ে তাদেরকে বলে তাদের মামলা কিছুদিনের ভিতরেই কোর্টে উঠবে, আর এর জন্য তাকে ফিস দিতে বলে। কিন্তু তারা তার কথা শুনে একেবারে হা করে থাকে। তখন তারা বলে তাদের কাছে কোনো টাকা নাই, এবং সে দরিদ্র কৃষকদের কাছে যার কাছে যা ছিল সে সমস্ত জিনিস দিয়ে দেয়। কেউ পয়সা, গাজর, আখের টুকরা, শসা, লাউ ইত্যাদি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ত্যাগী জলি ভীষণ খুশি, কারণ এতদিন পরে সে তাকে একটা বিরাট বাস দিতে পেরেছে। তারপর সে তার রুমে আসে তাকে সান্ত্বনা দিতে, কিন্তু সে এসে তার সাথে একেবারে রেগেমেগে আগুন হয়ে যায়। তার কষ্ট দেখে বেচারা হাসতে হাসতে সোজা চলে যায় তার রুমে। সেখানে তার অফিস সহকারী বলে তার সাথে একটি মহিলা এসেছে দেখা করতে। তখন সে মনে করেছিল সেও সেই 40 জনের সাথেই এসেছে, তাই সে তাকে আবার তার রুমে পাঠিয়ে দেয়। তারপর সেই মহিলাটা তার রুমে গেলে বেচারা কান্না করতে থাকে আর তার কাছে মাফ চেয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মহিলাটি অপমান বোধ করার কারণে সেখান থেকে চলে যায় এবং জলি মিশ্র সেই মহিলাটিকে ত্যাগী মিশ্রের বাসায় পাঠিয়ে দেয়। প্রথমে সে তাকে দেখে না দেখার ভান করে, কিন্তু তার বউ মহিলাটির কাহিনী শুনে তার মন গলে যায় এবং তার বউ বলে তুমি যদি এই মহিলার গল্পটি শোনো তাহলে তুমি তাকে ফেরত পাঠাতে পারবে না। তারপর জাঙ্কির আম্মা নিজের সম্পর্কে কিছু বলেন, কিভাবে তার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন এবং কিভাবে তিনি এই লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য এত চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। ইম্পেরিয়াল গ্রুপের কর্ণধার হরিভাই খৈতান, তিনি অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। দেশের টাকা বিদেশে পাচার করেছেন, বিদেশে গড়ে তুলেছেন বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা, হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ, মানুষের জমি দখল করা ছিল তার নিত্যদিনের ঘটনা। আর তার এই কাজে সাহায্য করত তার গ্যাংয়ের লোকেরা আর নামদারি কিছু প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা। কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত পেত না। কেউ তাদের বিরুদ্ধে গেলে তাদেরকে মেরে ফেলা হতো, না হয়তো মিথ্যা মামলায় আসামি বানিয়ে তাদেরকে বছরের পর বছর জেল কাটাতো। একদিন খৈতান যখন একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক সেই সময় তার এক কর্মচারী বলে তাকে সেই মামলাটি সম্পর্কে, যা কয়েকদিনের মধ্যে কোর্টে উপস্থাপন করা হবে। তখন তিনি তাকে বলেন একজন আইনজীবীকে ধরে যত তাড়াতাড়ি সম্ভব এই কেস নিষ্পত্তি করতে। তখন সে কর্মচারী তাকে বলে এ নিয়ে চিন্তা করবেন না, আমি এই কেসে এমন এক মানুষকে দিয়েছি যে কিনা কোর্টের সবচেয়ে চৌকস আইনজীবী।
তার নাম জলি মিশ্র। তার পরের দিন কোর্টে এই মামলা উপস্থাপন করা হয়। সেখানে ত্যাগী বলে এই লোকেরা কিভাবে অবৈধভাবে তাদের জমি দখল করেছে। তারা রাজস্থানের বিকানের থেকে বেস্টন পর্যন্ত একটি প্রকল্প তৈরি করতে চায়, যার মাঝখানে অনেক দরিদ্র কৃষকের বাড়িঘর রয়েছে। তারা তাদের গ্রামের অনেক লোকের মালিকানা জমি অবৈধভাবে দখল করেছে, কারো কাছ থেকে জমি জোর করে কিনেছে, আবার কেউ বেচতে না চাইলে তাদেরকে মেরে ফেলা হয়েছে। তাছাড়া ভূমি অফিসার থেকে শুরু করে জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত সকলেই তাদের সাথে জড়িত। ঠিক সেই সময় ইম্পেরিয়াল গ্রুপের প্রতিনিধি জলি মিশ্র বলে এটি সম্পূর্ণ জালিয়াতি, এর সাথে তাদের কোনো প্রকার জড়িত নাই। তাছাড়া 4000 কৃষকের রীতিমতো স্বাক্ষর করা সেই কাগজপত্র সে কোর্টে হাজির করে। তারপর এই সমস্ত জিনিস আদালত দেখতে থাকে। তারপর জজ এই সমস্ত কাগজপত্র দেখে পরবর্তী দিনে এই শুনানির জন্য ঠিক করে। তারপর আমরা মিশ্রকে একটি পার্টিতে অংশগ্রহণ করতে দেখি, যেখানে অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল। এটা ছিল সেই খৈতানজির বাড়ি। তখন সে তার কর্মচারীকে বলে, আমার 25,000 টাকা বাকি, তুমি যদি আমাকে এই টাকাটা দাও তাহলে আমি আমার ছেলের ফি দিতে পারবো, আর তুমি যদি না দিতে পারো তাহলে তার সাথে আমাকে একটু পরিচয় করে দাও, আমি তার থেকে টাকা চেয়ে নেই। তখন সে বলে, ভাই তার কাছে পৌঁছাতে হলে অনেক সময় লাগবে, আমাকে সেখানে পৌঁছাতে হয়েছে 1 বছর সময় লেগেছে, আর তাছাড়া সে আমার নাম জানতে আরও 1 বছর সময় লেগেছে। ঠিক সেই সময়ে সবাইকে অবাক করে সেই লোকটি তাকে বলে, কানপুর থেকে জলি, স্বাগতম তোমাকে। এইটা শুনে সে তো একেবারেই অবাক হয়ে যায়, সে কীভাবে তার নাম জানলো, এবং সে অনেক বেশি খুশি হয়ে যায়। এবং সে বলে, তুমি আমার মামলাটি নিয়ে লড়তেছো, তুমি অনেক ভালো কাজ করেছো, এবং বলো তোমার কত টাকা ফি হয়েছে। তখন সে চালাকি করে বলে 50,000 টাকা। ঠিক সেই সময় সে তার এক কর্মচারীকে এনে 50,000 টাকা তাকে দিয়ে দেয়। এটা পেয়ে সে অনেক বেশি খুশি হয়ে যায়, এবং সে বলে, আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে, আর প্রতিদিন তুমি 50,000 টাকা করে পাবে। এইটা শোনার পর জলিতে একেবারে চোখ কপালে উঠে যায়, এবং সে বলে, আপনার জন্য আমার জীবন কুরবান। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর সে সোজা চলে যায় তার বাড়িতে। সেখানে গিয়ে দেখে সেই মহিলাটি সিঁড়ির পাশে বসে আছে। তখন তারা বলে, তুমি গ্রামে চলে যাও, আর যাওয়া আসার ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, আর গিয়ে তাদের সাথে এই ব্যাপারটা মিটিয়ে ফেলো, কারণ তারা অনেক বড় মাপের কোম্পানি, তাদের সাথে তুমি জিততে পারবে না। ঠিক সেই সময় মহিলাটি কান্না কণ্ঠে বলে, বাবা আমি টাকা খুঁজতেছি না, আমার পরিবারের কেউই নেই, সবাই মারা গেছে। আর তারা কীভাবে মারা গেল তার গল্পটা সে বর্ণনা করতে থাকে। তার একমাত্র ছেলে, যে কিনা দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করেছে, তার স্বামীও কোনো প্রকার আইনগত সহায়তা না পেয়ে একসময় সে আত্মহত্যা করেছে। কিন্তু পেপারে এসেছে তার পুত্রবধূ তার শ্বশুরের সাথে অবৈধ সম্পর্কের কথা, যার কারণে সে লজ্জায় তার পুত্রবধূ আত্মহত্যা করে। এই সমস্ত কিছুই ঘটেছিল খৈতানের জন্য। সে সব কিছুর সাথেই জড়িত ছিল, যার কারণে খৈতান তাকে 10 লক্ষ টাকার চেক দিতে এসেছিল। কিন্তু আমি সাথে সাথেই তার দিকে চেকটি ছুড়ে বললাম, আমার জমি আমাকে ফিরিয়ে দাও, আমি জমি বিক্রি করতে রাজি নই। তারপর থেকে তিনি আমার এবং আমার মতো হাজার হাজার লোককে গ্রাম থেকে উৎখাত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞিত হয়ে ওঠেন। তারপর আমরা দেখি জলি এসব কথা শুনে পরদিন সরাসরি খেতানের অফিসে যায়, এবং সেখানে কর্মকর্তা কর্মচারীদের মারধর করতে থাকে। ঠিক সেই সময় খেতান তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বলে তার ঘর দেখায়, যেটা ছিল অনেক বেশি চাকচিক্য, অনেক সুন্দর, খুবই বিলাসবহুল। সে বলে, এটা তোমার জন্য, আর এই নাও চেক, তোমার যত টাকা প্রয়োজন তুমি এখানে লিখে রাখো। তখন জলি বলে, আমি তোমার সম্পত্তির অর্ধেক চাই, কারণ আমি যাদের বিপক্ষে লড়াই করেছি তারা সবাই দরিদ্র ছিল, এবং তারা তাদের জীবনের অর্ধেকটা আমাকে দিয়ে দিয়েছে। তখন সে বুঝতে পারে সে অনেক সৎ, আর কোনোভাবেই সেই মামলায় তার হয়ে সে লড়াই করবে না। এই বয়সে দেশের সেরা আইনজীবী ফার্মাকে ফোন দেয়, যিনি এমপির মামলা লড়তে লন্ডনে গেছেন। অন্যদিকে আমরা দেখতে পাই জাঙ্কির আম্মা মিশ্রা এবং ত্যাগীকে একসাথে মামলা লড়াই করতে বলে, কিন্তু ত্যাগী মিশ্রাকে এক বিন্দুও বিশ্বাস করে না, কারণ সে এর আগে অনেকবার প্রতারণা করেছে, এমনকি সে তার মক্কেলকে জড়িত করেছে। মিথ্যা বলা এবং প্রতারণা করা তার রক্তে মিশে গেছে। তার কয়েকদিন পরে আমরা কৈতনকে দেখতে পাই, যে কিনা একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত আছে। তা হলো বিকন থেকে বেস্টন পর্যন্ত একটি রেসিং কার প্রতিযোগিতার অনুষ্ঠান। সব কিছুই ঠিকঠাকই চলেছিল, কিন্তু মাঝপথে হঠাৎ করে সেই কৃষকগুলো উটের গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসে, আর তাদের এই উটের গাড়ি দেখে সেই রেসিং কারগুলো আস্তে আস্তে পিছনে চলে যেতে থাকে। আর এই সমস্ত কিছু সংবাদপত্রে প্রকাশিত হয়ে যায়, এবং খৈতানও ব্যাপক অপমানিত হয়। এই দুই জলি খেতানের প্রতিটি প্রকল্পে হস্তক্ষেপ করেছিলেন, তিনিও তাদের প্রতি এক প্রকার বিরক্ত হয়ে গেছিলেন। তারপর আমরা দেখি তাদের সবচেয়ে তীক্ষ্ণ আইনজীবী বিক্রম ডাইরেক্ট ইন্ডিয়াতে আসেন, এবং বাড়ি যাওয়ার আগেই তিনি কেতন ভাইয়ের সাথে দেখা করেন। তার সাথে কথা বলে তিনি মামলাটি নেন, এবং সে বলে এই মামলার সমস্ত ডকুমেন্টস তার টেবিলে রাখতে আজকে 6টার মধ্যেই, এবং সে সমস্ত কাগজপত্র ভালো মতো চেক করে পরদিন সকালে মামলাটি নিতে আদালতে আসে।
আর বিক্রম যেহেতু অনেক সিনিয়র, যার কারণে সে প্রথমেই সে জলিকে পরাজিত করে ফেলে। তখন জলি মিশ্র সে টাকা না দেওয়া 40 জন কৃষককে হাজির করে। তখন সে বলে জাঙ্কির আম্মা একা নয়, এই 40 জন ব্যক্তিও তাদের জমি অবৈধভাবে দখল করার কারণে তারা মামলা করেছেন। তখন বিক্রম বলে এটি প্রথম ধাপে সম্পূর্ণ হয়েছিল, তাদের জমি 1 বছর আগে কেড়ে নেওয়া হয়েছিল, তারা কেন কোনো মামলা করেনি? তাছাড়া তো তাদের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে যাওয়ার কথা ছিল। যদিও সব কিছু পরিষ্কার ছিল, তবু আদালত সেদিনের মতো স্থগিত করে দেওয়া হয়। এভাবে করে কয়েকদিন চলে যাচ্ছিল। তারপর তারা 2 জন এই খেতানের সমস্ত লোকদের উপর নজর রাখতেছিল। তারা চেয়েছিল যে কোনো মূল্যে সেই বিকেনের সেই গ্রামটি চেয়েছিল। তারা জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করে এবং তাকে বিশাল পরিমাণ অর্থের বিনিময়ে তাকে কিনে নেয় এবং তাকে বলে গ্রামে ঘোষণা করে যে এই জমিনে খেতান গ্রুপের, তাদের 24 ঘন্টার মধ্যে পুরো গ্রামটি খালি করার নির্দেশ দেয়। সবই ছিল তাদের পূর্ব পরিকল্পিত একটি পরিকল্পনা। তখন জলি তাদের গ্রামবাসী সবাইকে বলে তোমাদের উচিত এই গ্রামই এখানেই থাকা আর সেখানে স্ব অবস্থান থেকে বিক্ষোভ করা। ঠিক সেই সময় তারা যখন সেখানে বিক্ষোভ করতেছিল, ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। তারপর তারা এক পর্যায়ে পুলিশের সাথে তর্কাতর্কি করতে থাকে, কথা কাটাকাটি করতে থাকে। অন্যদিকে খৈতানের একজন লোক, যে কিনা আগে থেকেই সেখানে স্নাইপার নিয়ে রেডি হয়েছিল, তার উদ্দেশ্য ছিল তাদের 2 জনকে মেরে ফেলা। কিন্তু হঠাৎ করেই উপর থেকে নির্দেশ আসে সেই ম্যাজিস্ট্রেটকে গুলি করে মেরে ফেলতে। তখন সে সাথে সাথেই সেই ম্যাজিস্ট্রেটের উপর গুলি করে, আর সাথে সাথেই সেখানে সমস্ত জিনিস এলোমেলো হয়ে যায়। পুলিশও তাদের উপর চড়া হয় এবং তাদের সবাইকে এক একটা মারতে থাকে। তখন গ্রামবাসী আর পুলিশের এক ভয়ঙ্কর লেভেলে লড়াই হয়। সেখানে গ্রামবাসী সবাই অনেক বেশি আহত হয়ে যায়। অন্যদিকে জলি একাই সেই লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু সেই লোকটিকে মাঝপথে একজন গুলি করে মেরে ফেলে চলে যায়। তারপর সে দৌড়ে আবার গ্রামে আসে। তখন সে দেখতে পায় সবাই আহত অবস্থায় পড়ে আছে আর অনেকেই সেখানে মারা গেছে। যারা যারা বেঁচে আছে তাদের সবাইকে সে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। তখন সে দেখে ত্যাগীজলির অবস্থা একই, তারও অবস্থা অনেক খারাপ আর সর্বত্র রক্তক্ষরণ হচ্ছিল। সেখানে জঙ্কির মাও অনেক আহত হন। যেহেতু গ্রামবাসী সবাই অনেক বেশি আহত আর অনেকে মারাও গেছেন, তাই তাদের এক প্রকার সাক্ষী দুর্বলই হয়ে গেছিল। তখন বিক্রম সে মনে করছিল তাদের বিজয় অবসন্ন, আর এই কারণে সে কৈতান ভাইকে নিয়ে পুরো কোর্টে আসে এবং হাজির হয়। এবং সাথে সাথে সেখানে আমরা সেই জলি ও জাঙ্কির মাকেও দেখতে পাই, যারা কিনা একসাথে কোর্টে আসে। তারপরে কোর্টে বিক্রম বলে, স্যার গ্রামবাসী যা করেছে তা আপনার কল্পনারও বাইরে। তারা এক প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। তারা জেলা ম্যাজিস্ট্রেটকে গুলি করেছেন, অসংখ্য পুলিশকে আহত করেছেন। তাছাড়া এই লোকরা যে প্রতিবাদ করেছে, যার কারণে আমাদের দেশ পিছিয়ে পড়েছে। এই একজন জাতীয় গবেষক যিনি বিজ্ঞানের উপর একটি বই লিখেছিলেন, তিনি লিখেছিলেন যে গ্রামের জমি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত নেই, তাই ফলের সমস্যা রয়েছে। যদি এভাবে করে চলতে থাকে তাহলে তাদেরকে না খেয়ে মরতে হবে। আর যদি এখানে কোনো বিপ্লব হয় তাহলে সেখানে সমস্ত মানুষগুলো কাজকর্ম করে বেঁচে থাকতে পারবে। এর ফলে গ্রামবাসী ও বিজ্ঞানের উভয় উন্নয়ন হবে। সেই কারণে আমার মনে হয় স্যার এখানে একটি বাস্তব প্রকল্প গ্রহণ করা উচিত। ঠিক সেই সময় জলির মাথায় জ্বলে ওঠে। তখন সে বলে, স্যার আপনি কতগুলো গবেষণা করেছেন, আপনি নিজে ইম্পেরিয়াল কোম্পানির একজন কর্মকর্তা। ইম্পেরিয়াল গ্রুপ যেখানে জমি অধিগ্রহণ করে সেখানেই আপনি গবেষণা করেন, অর্থাৎ তারা গ্রাম খালি করেছেন ওড়িশা, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশে। আপনি এমন সব জায়গায় গবেষণা করেন যেখানে মানুষ তাদের গ্রাম খালি করতে হয়। এই পুরো ব্যবস্থাটি সম্পূর্ণ যোগ সাজস হয়েছে। তারপর বিক্রম বলেন, স্যার আবারও এটি জাতীয় গবেষণা, আমাদের সাথে তাদের কোনো প্রকার যোগ সাজস নাই। যখন দেশে কোনো বড় প্রকল্প হাতে নেওয়া হয় তখন কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতেই হয়। একজন শিল্পপতি সাধারণ মানুষের জীবনের উন্নতির জন্য সর্বদা অক্লান্ত পরিশ্রম করে, যা এই সমস্ত মানুষগুলো বুঝতে পারতেছিল না। তখন জলি মিশ্র বলে, স্যার আমার কাছে প্রমাণ আছে, আমাকে 10 মিনিট সময় দেন। ঠিক কিছুক্ষণ পরে তারা অ্যাম্বুলেন্সে করে সেই লোককে নিয়ে আসে। তখন সে তাদের সবার সামনে সাক্ষ্য দেয় এবং সে বলে সে তার নিজের ভুল বুঝতে পেরেছিল আর এই সমস্ত জিনিসই ছিল তাদের খেলা। সে তাদের পাল্লায় পড়ে তাদের সাথে খেলা করেছে। তাছাড়া সেই জলিত্যাগীর কাছেও আকাশজমি অট্টালিকার অনেকগুলো ফটো ছিল। এই সমস্ত জিনিস দেখে আদালত বুঝতে পারে এটা ছিল তাদেরই এক প্রকার চাল। তখন আদালত সেই সমস্ত কোম্পানিকে সেখান থেকে বিদায় করে দেয় চিরদিনের জন্য, আর গ্রামবাসী জমিন গ্রামবাসীকে ফেরত দিতে বলে। আর এভাবে করে গ্রামবাসী সেদিন